শ্বাসকষ্টটা অতিরিক্ত বেড়ে গিয়েছিল। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। অতিরিক্ত শ্বাসকষ্টের জন্য না শুতে পারছিল। যেহেতু আজকে বড় বড় লাকড়ি দিয়ে রান্না করা হয়েছিল, ছাই একটু কমই আছে। দেখুন কতটা পাতা, রোজার সময় থালা বাসনটা অতিরিক্ত হয়, তাই আমি তুমি মহানানি, মহারানী না মহানানি, আমি বেগুন আর পেঁয়াজের জন্য রেডি করে রেখে দিয়েছি। আজকে রান্নার ভিতর বাদ বাকিটা দিয়ে দেবো, যেন আবার আস্তে আস্তে শোষণ করে। মুড়ির সব কাজ আমি শেষ করে রাখলাম, শুধু মাখানোর সময় আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা একেবারে মনে করেন হালকা হালকা সূর্যটা বের হয়েছে, যে দেখুন, আর কুয়াশা কি জানি বুঝতে পারছি না। মানে এই কদিন প্রচণ্ড পরিমাণ কুয়াশার যে একটা আভাস সেটা পাওয়া যাচ্ছে। দেখুন সূর্যের সাথে সাথে এই যে হালকা পাতলা রোদটা কিন্তু উঠে গিয়েছে। 8:30 বাজে। আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। কারণ কি জানেন, কালকে দুপুর থেকেই আমার শ্বাসকষ্টটা, এই যে দেখুন লিচু গাছটা কত সুন্দর সাইজে, এই যে ফাইন, এটা হিনাল দিয়ে দাঁড়িয়ে থাকার সিস্টেম। আমি এখানে হিনাল দিয়ে কথাটা বলি, কারণ কালকে দুপুর থেকে আমার একটু শ্বাসকষ্টটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে। আর দুপুরে হতে 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 মনে করেন যেহেতু রোজা আছে, ওষুধও খাওয়াতে পারছি না যে তাড়াতাড়ি, মানে ওষুধটা খেলে হয়তো একটু সেরে যেত তাড়াতাড়ি। সময় নিতে নিতে আস্তে আস্তে মাগরিবের সময়তেই ইফতারি করে আমার যেন শ্বাসকষ্টটা অতিরিক্ত বেড়ে গিয়েছিল। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। অতিরিক্ত শ্বাসকষ্টের জন্য না শুতে পারছিল না হাঁটতে পারছিল। চেয়ারে বসিয়ে, রোজা জানেন তো, যারা রোজা করে অভ্যাস তারা রোজা তো ছাড়বে না। তারপরেও কষ্ট করে রোজাটা অল্প সামান্য পরিমাণ খেয়েছে। আমি মানে রাত্রে তো ধরেন ঘুমাতে এমনিতেও পারিনি। একটা মানুষ শ্বাসকষ্টে ভুগছে, কিভাবে নিজের চোখটা আমি মানে এতে দেব। কারণ শ্বাসকষ্ট আমারও, একজন শ্বাসকষ্টের রোগী বোঝে, এজমার রোগী বোঝে যে শ্বাসকষ্টের যে কতটা পরিমাণ কষ্ট। তাই আমার যেহেতু আছে, সেই সাথে আমার নানির ছিল, তারপরে তারপরে আমার, তাই আমার মানে নিজেরই ঘুম আসতেছিল না। পাশের রুমে আম্মা ঘুমায়, তারপরে আমি ঘুমাই। মানে এত জোরে শ্বাসটা নিতেছিল, বসে বসে পুরো রাতটাই কাটিয়ে দিয়েছে। পরে সে সূত্রে মনে করেন যে আমাকে অনেক, মানে 3টায় আমি উঠেছি, উঠে আবার সব কিছু তরকারি টরকারি গরম টরম করে থালা বাসনে একটু মাজা ঘষা করে নিয়ে মা খেয়েছে, সব কিছু করছে। কারণ আমাকে একটু উঠতেও আমার একটু মনে করেন যে অনেক রাত জেগেছি, তার জন্য সকালে একটু না ঘুমালে তো শরীরটা একেবারে খারাপ হয়ে যাবে। সকালে উঠে দেখি আমার আসলে শরীরটা খুবই খারাপ, আজকেও খুব খারাপ। তো এখন একটু মানে ওয়ালের সাথে হিনাল দিয়ে বসে রেখে এসেছি। এতটা ছিল না, হঠাৎ করে কি জানি এই 2টা মাস আমার শ্বাসকষ্ট অতিরিক্ত বেড়ে গিয়েছে। এখন বয়সটা হয়ে গিয়েছে, এজন্যই হয়তো বা এই শ্বাসকষ্টটা মানে অন্যরকমভাবে দেখা দিচ্ছে। তে মনে করেন আজকে এজন্য আমি মানে দেরি হয়ে গেছে উঠতে, ওঠার পরে আর কোথাও মানে হাঁটতে যাওয়া তো দূরে থাক। আজকে রোদ উঠে গেছে, দেখুন ওই যে কুয়াশা কিন্তু চারিদিকে আছে, তো রোদ উঠে গিয়েছে। আজকে সংসারের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাজগুলো আমাকে করতে হবে, ঠিক আছে। তো ইফতারি এত বেশি আজকে করতে পারবো না, কারণ খাওয়ার লোক এমনিতেই কম। তার জন্য হালকা পাতলা যেটা আছে সেটা আমি করে নেব। সেই সাথে সকালে শুরু করে একদম রাত পর্যন্ত সব আমাকে করতে হবে। আম্মা একটু চুপ করে হয়তো ঘরটা ঝাড়ু দিতে পারতো, হালকা পাতলা করে এক একদিন উঠানটা ঝাড়ু দেয়, আমি পানির কাজটা করতে দিই না। তো আজকে সেটাও হবে না, আমি প্রত্যেকটা মানে ছাইতোয়া তো প্রতিটা কাজই আমাকে করতে হবে। তো চলুন আজকে আমি বেশিক্ষণ মানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না। তো পরে চলুন, আমি এখনও মুখটা ফ্রেশ হয়নি, সকালবেলা উঠে যে পানি দেব, এই যে আঙ্গুলে নখ বেড়েছে খুবই, মানে সারাক্ষণ কাজের ভেতরে থাকলে যা হয়। রাত্রে মনে করলাম যে মানে মেয়ের আর আমার আঙুলগুলো মানে
আজকে করে দেবো, তো সে রাত্রে সেই সময়টাই পাইনি ব্যস্ততার কারণে। পরে এখন যাই, গিয়ে আমি সকালে কাজটা শুরু করি, কারণ সময় পাওয়া যাবে না, যেহেতু সব কাজ আমাকে করতে হবে। তো মেয়েকে সকালে ভাতটা মাখিয়ে ওর ভাইয়ের কাছে দিয়ে এসেছি, দুজন মিলে ও মানে খাওয়াই দিচ্ছে। ওদিকটা একটু আমি বেঁচে গেলাম। এখন শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যা যা করবো তাই সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ বাড়িতে একা মানুষ, সব কিছুই একা হাতে করতে হয়। তো আমি চিন্তা করছি এই মানুষগুলোর যদি আমি না থাকতাম, এমনটা কখনো হয়নি, তারা একা একাই সুন্দরভাবে জীবনযাপন করতেছিল। হঠাৎ করে তাদের এইরকম সমস্যাটা এই ৩-৪ মাসের মধ্যে কেন হয়ে গেল আমি বুঝে উঠতে পারছি না। তারা এখন নিজের প্রতি নিজেরই নির্ভরশীলতায় হয়ে গেছে। ঠিক আছে, একজন আরেকজনের যে একটু হেল্প করবে সেটাও পাচ্ছে না। আল্লাহ জানে কেন এমনটা হচ্ছে, আর আমি চলে গেলে কী বা হবে। মাঝে মধ্যে এটা ভাবি, আর মানসিক দিক দিয়ে কেন খুব খারাপ লাগে। তো যাই, চলুন কাজ করতে হবে, সময় নষ্ট করে কোনো লাভ নাই। তো এই যে দেখুন, আমি চলে এসেছি বাসায়। এই যে দেখুন, রাত্রে একটু গরম করেছি, একটা ডিম ভেজেছি, সব তরকারি মরকারি গরম করেছি করে জায়গাটা একদম পরিস্থিতি অন্যরকম। আমি ইফতারির পরে সব গুছিয়ে রেখেছিলাম, আবার যাতাই হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকেই শুরু করব আজকে আমার সারা দিনের যাত্রাটা। ঠিক আছে, চুলাটাও ময়লা হয়েছে, দেখুন চুলাটাও আমাকে পরিষ্কার করতে হবে। দেখি কালকে শুক্রবার আছে, কালকে আমি চুলাটা না হয় পরিষ্কার করে ফেলবো। দেখুন এখন আমাকে এগুলো সব গুছিয়ে একেবারে ফ্রেশ করে নেব, নিয়ে তারপরে আমি উঠান মুঠান ঝাড়ু দিয়ে থালা বাসন সব ধুয়ে নেব আজকে। এই তো প্রথমে আমি ছায়ের তলা থেকে শুরু করলাম, সারাদিনের প্রথম কাজ শুরু করে দিলাম। এই যে, যেহেতু আজকে বড় বড় লাকড়ি দিয়ে রান্না করা হয়েছিল, ছাই একটু কমই আছে, অল্প ছাই আজকে রান্না হয়ে গিয়েছে কালকে। ঠিক আছে, ছাই তোলা কাজটা সবচেয়ে বিরক্তকর সকালে ঘুম থেকে উঠে। এই যে সবগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিলাম, এই ঝাড়ুটা দিয়ে নিই। চুলাটা খুবই ময়লা হয়েছে আসলে, সপ্তাহে 2 দিন একটানা ঝাড়ু লাগা পোছা করলে হয়তো খুব সুন্দর থাকে। এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে, শুক্রবার আসলে এক সপ্তাহ হয়ে যাবে, মাঝখানে একটা দিন দিলে হতো। খুব ময়লা। রোজার রান্না করতে গেলে খুবই তাড়াহুড়াই, মানে ইফতারি সময় হয়ে যাবে দেখে তাড়াহুড়া করতে করতে কোনো কিছুটা ঠিক থাকে না, তাড়াহুড়া এতটা তাড়াহুড়া বেঁধে যায়। ঝাড়ুটা দিয়ে একদম গুছিয়ে নিলাম, কালকে শুক্রবারে আমি চুলাটা পরিষ্কার করে নেব। আজকে যে শুক্রবার আমার মনেই নেই, ঠিক আছে, শুক্রবার চলে এসেছে সেটাও খেয়াল নেই। রোজা থাকলে যা হয় রান্না বান্না আর ইফতারি সেহরি খেতে মানে সব কিছু ভুলে গেছি, আজকে শুক্রবার চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন গাছের সব পাতা ঝরে যাওয়ার পরে মানে পুরো সূর্যটাই মনে হচ্ছে সবার মাথার করে মানে উঠে বসবে, আর রোদের যে তাপ কিন্তু মাগরিবের পরে এসে শীত পড়ে যায়, সকালে ভোরে আসলে একটু শীত পড়ে যায়, আর কুয়াশাটা বেড়েছে, কিন্তু রোদের তাপটা দেখলে বোঝা যাবে চৈত মাস এসে গেছে। রোদের তাপে মাটি পর্যন্ত ফেটে যাচ্ছে, আর মানে রোদটা হলে তো মাটিতে এই পড়লে প্রচন্ড পরিমাণ ধুলা হয়, এই ধুলাগুলো ঘর বাড়িতে গেলে প্রত্যেকদিন ফার্নিচার মোছা লাগে, মানে প্রচন্ড ধুলা হয়ে যায় এই রোদে। কাজটা বাড়তেই থাকে, একটা না একটা কাজ বাড়বে। দেখুন কতটা পাতা পড়েছে, যে বাড়ির ভিতর থেকে এতগুলো পাতা বের হলো, দেখতে পাচ্ছেন? এই যে পাতা পড়ার সময় বাড়ি ঘর সব নোংরা হয়ে যায়, 2 বেলা আমি রাস্তাটা পরিষ্কার করি, আর দেখুন পরিস্থিতিটা কি, এতগুলো করে পাতা বাড়ি থেকে বের হচ্ছে। এই যে পাইপ বাইরে শাক বোনা হয়েছে দেখে, এই
পাইপ দিয়ে পানি দেওয়া হয়, খুলে খুলে রাখা হয় কাছে, খুব ভারী। এখানে থাক, একে আর নড়াচড়া করাবো না, পাইপগুলো খুবই ভারী। এখন এই যে শাক বলেন, গাছ বলেন, সব রকমের সবজি গাছ লাগাবো, আর এই পাইপ দিয়ে ধরেন পানি মোটা থেকে দেওয়া হয়। এখানে এগুলো গুছিয়ে রাখলে শুকিয়ে গেলে আবার আম্মা নিয়ে যেতে এই জায়গাতে আমি এক জায়গায় গুছিয়ে দেবো। শুকিয়ে গেলে কিন্তু এগুলো জাল দেওয়া সুন্দর হবে। এবার আমি থালা বাসনগুলো ধুয়ে নেবো, কারণ এখানে রোজ আসলে আর ধোয়া যাবে না। ভাবলাম থালা বাসনগুলো আগে আমি এখান ঝাড়ুটা হয়ে গিয়েছে, যেহেতু থালা বাসনগুলো ধুয়ে নিলে আমার কাজটা আপাতত কম হবে। এই মেয়েকে গোসল করিয়ে নেবো, নিজে গোসল করবো, গোসল সেরে একেবারে চলে যাবো রান্নাটা। এই যে গ্রামের বাড়ি, হয়তো মনে করবেন এক এক রকমের পোশাক সবসময় করতে দেখি, একটা অন্য একটা পোশাক ভালো পরে না। আসলে গ্রামের বাড়িতে এগুলো আসলে করা যায় না, ঠিক আছে। সারাদিন ধুলা বালির সঙ্গে, তারপরে কালি চুলার সঙ্গে কাজ করতে হয়, সবসময় ব্যস্ত করতে হয়। সেই সাথে মনে করেন যে যার একটা বাচ্চা আছে ছোট, ঠিক আছে, তার আর ভালো পোশাক পরা আর চলে না গ্রামে। আর সেই সাথে মনে করেন গ্রামের মানুষেরা যেমন প্রত্যেকটা মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হলে সবার মতো হয়ে থাকতে হয়। ভালো পোশাক পরে আপনি করবেন, দেখবেন একদিন না একদিন কেউ কিছু একটা বলে বসতে। তাই সবার সাথে মিল করে মানে মানে যেখানে জীবন যেখানে যেমন, ঠিক আছে, ঠিক তেমনভাবে চলাফেরাটা করাই উচিত। যে অ্যাশ ব্যাশ দেখানো যাবে, এটা কিন্তু গ্রামের জন্য প্রযোজ্য না। কারণ সবাই যেখানে যেমনভাবে থাকে তেমনভাবে থাকাটাই উত্তম আমার মনে বলে। আমিও সেভাবেই চলি। হয়তো এখানে একটা ওড়না, ওখানে একটা ওড়না, যখন যখন সময় হয় তখন সেই ওড়না দিয়ে আমি এরপরে, এখন ধরেন গরম, একটা সুতির ওড়না পরে নিয়েছি, যে গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণ গরম লাগবে, এই ড্রেসের সঙ্গে ওড়নাটা হচ্ছে জর্জেট, ঠিক সেভাবেই কিন্তু মানিয়ে নিয়ে চলতে হয়। অন্য সময় এতগুলো থালা বাসন হয় না, প্রত্যেকটা মুহূর্ত যেগুলো আমি মাজা কষা করি হয়তো কড়াই মড়াই থাকে রান্নার জায়গায়, আর খাবারের সময় হয়তো প্লেটগুলো আর গ্লাসগুলো। আর এই রোজার সময় প্রচুর পরিমাণ থালা বাসন বের করতে হয়, প্রত্যেকটা জিনিসই তো লাগে, এজন্য রোজার সময় থালা বাসনটা অতিরিক্ত হয়। তাই আমি ইফতারির পরে কিছু ধুয়ে রাখি, আর আজকে সেটা হয়নি। আবার আমি খাওয়া দাওয়ার পরে সেহরিতে খাবো, তার জন্য থালা বাসন কিন্তু আমি ধুয়েই রাখি, যেগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন পড়ে সেহরির সময়, সেগুলো আমি ধুয়েই রাখি। সকালে বাদ বাকি যেগুলো থাকে সেহরি খাওয়ার পরে সেগুলো যে এখন ধুয়ে নিতে হয়। এত পানি দিয়ে কি করবা গো এমনিপুরি? গোসল করবা? ও মা, তুমি মহানানি, মহারানী না মহানানি? মহানানি সুইমিং পুলে গোসল করবা? বাবা মাশাআল্লাহ, কত সুন্দর দুটা সুইমিং পুল গো, অসাধারণ সত্যি। এটা কি সুইমিং পুল? সবাই কমেন্ট করে জানাবেন ইন্নি সুইমিং পুল মরেছে। আচ্ছা সোয়াকে বকা দেবো না, আচ্ছা ঠিক আছে, এই পানিতেই হবে, এই পানিতেই হবে। দেখি এই দুষ্টু মেয়ে কই, আরে সর্বনা, ছেলেকে একটা সুইমিং পুল আসলে বানিয়ে দেবো। দেখি দেখি দেখি, বসো বসো, পড়ে যাবা, বসো। সুন্দর তো ইন্নি সুইমিং পুল, বসো। ওয়াল্লা, জামাটা একবার ছিঁড়ে ফেলে দিলা। হাই হাই, এখানে একটা সিল ছিল, এই যে এখানে কি স্টিকার ছিল, সেই স্টিকারটা খালি চুলকাতে গিয়ে ভাই আবার করেছে কি, এখান থেকে স্টিকারটা কেটে দিয়েছে। হ্যাঁ, এই যে এখানে এই স্টিকার ছিল, ভাই আবার করছে কি স্টিকারটা কেটে দিয়েছে, খালি চুলকায়, ওর গায়ে আবার অ্যালার্জি আছে। মানে স্টিকারটা কাটতে গিয়ে মানে গেঞ্জিটার সুতাটা পর্যন্ত কেটে ফেলেছে, নতুন গেঞ্জি নষ্ট হয়ে গেল। দেখি তোমার সুইমিং পুলে আমাকে একটু গোসল করতে দিবা? না দিবা না? দিয়ে দিলাম। বাবারি 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 বাবারি, একটু ঠান্ডা ঠান্ডা গোসল করে
বলো এটা কি কালার? এই তো সব কাজ সেরে গোসল টোসল সেরে সব কাজ একবার ক্লিয়ার করে চলে এসেছি। আবার ফোঁটা বাছাও সেরে নিয়েছি। এখন শুধু রান্না করতে বসবো। ঠিক আছে, চুলাতেও চলে এসেছি। আজকে ভাবলাম যে আজকেও একটু হালকা আবার নতুন করে ডিফারেন্ট একটা কোনো কিছু করি। তাই আজকে মানে ভাজা পোড়ার মধ্যে শুধু রান্নার মধ্যে শুধু থাকবে এই যে আমি পাউরুটি রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি বেগুন আর পেঁয়াজের জন্য এই যে রেডি করে রেখে দিয়েছি। আজকে রান্নার ভিতরে এগুলোই থাকবে। আর সেই সাথে এই যে দেখুন এখানে আমি এই যে চুলা অলরেডি দিয়েই দিয়েছি। আর সেই সাথে এই যে দেখুন পাউরুটিটা রান্নার জন্য দুধ অলরেডি আমি চুলাতে দিয়ে দিয়েছি। আমি চুলা জ্বালিয়েও দিয়েছি। ঠিক আছে, এখন ঝটপট শুধু রান্না আর ভিতরে থাকবো। দেখবেন সব কিছু গোছানো থাকলে আধা ঘন্টার মধ্যে আপনি 4-5 রকমের ইফতারি বানানো হয়ে যাবে আপনার। এই তো ছোলাটা জাল করা হয়ে গেছে। এবার আমি এখানে রাত্রে দুধটা বসিয়ে দেবো। এক হাতে সব কাজটা হয়ে যাবে তাড়াতাড়ি করে। এই তো হয়ে গেছে। আমি এবার দুধটা বসিয়ে দেবো। দুই পাশেই আস্তে আস্তে সব রান্না হয়ে যাবে। এই তো অনেকক্ষণ ধরে ফুটছে। এবার আমি দিয়ে দেবো চিনি। যেহেতু পাউরুটি তাই একটু চিনিটা বেশি লাগবে। মিষ্টি না হলে খেতে মজাই লাগবে না। ঘন করে দুধটা আমি জাল দিতে দিতে একেবারে ঘন করে ফেলবো। সেই সাথে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার ফুটবে। এর মাঝে আমি দিয়ে দেবো পাতা, দারচিনি আর এলাচের ফল দিয়ে দিলাম 2টা। আমি একেবারে সাধারণ সব কিছু এখানে সাধারণভাবে রান্নাটা করি আমি। মুড়ির জন্য আমি সব আজকে এভাবে রেডি করে রেখেছি, কারণ অল্প মুড়ি মাখাবো। তার জন্য আমি ছোট্ট একটা প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি। একটু মুড়ি না হলে ভালোও লাগে না, আমরা এতটা মুড়ি খাই না, তারপরেও যেন মুড়িটা একটু মাখালে লাস্টের দিকে একটু খাওয়া হয়। এই যে আমি একটা পাউরুটি 4টা টুকরা করে নিয়েছি, সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দুধটা দিয়ে দেবো। দুধ অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন দুধ হয়ে গিয়েছে। এবার আমি দুধটার ভিতরে ঢেলে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে 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 দিতে হবে, কারণ পাউরুটিতে সম্পূর্ণ শোষণ করে নেবে। সেজন্য প্রত্যেকটা পাউরুটি গায়ে যেন লাগে, ঠিক সেভাবে আস্তে আস্তে ঢেলে নেব। এই যে এভাবে নেড়ে চেড়ে একটু মানে ভিজিয়ে নিতে হবে, নিয়ে বাদ বাকি একটু আবার দিয়ে দিতে হবে। এই যে বাদ বাকিটা দিয়ে দেবো যেন আবার আস্তে আস্তে শোষণ করে। মানে একবারে ঝটপট ঝামেলা সারাই মানে সুন্দর একটা ইয়ামি মিষ্টি খেতে পারবেন এভাবে। একেবারে সাধারণ, বেশি কিছু দিও নি, অনেক কিছু দিলে ভালো হয়। দেখুন কেমন হয়েছে, একেবারে মাখনের মতো। দেখুন অসাধারণ লাগে এইভাবে যদি পাউরুটি দুধ দিয়ে সুন্দর করে রান্না করে খাওয়া যায়। বেগুনিটা করে নেব। আমি আজকে আলুর চপ বানাইনি, তার জন্য বেগুনিটা আমি আগে দিয়ে দেবো, তারপরে পেঁয়াজিটা ইয়ে করবো। এই তো বেগুনিটা আমি একবারে রেডি করে নিয়ে একটা কাপড় দিয়ে চেপে চেপে পানিটাকে, দেখুন একটা পানি নাই, পানিটাকে আমি একবারে ছেঁকে নিয়েছি। চাপ দিলে পানিটা বের হয়ে যাবে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এই যে এই তো বেগুনি আমার হয়ে গেল। এখন আমি উঠিয়ে নেব। একবারে দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর একবারে মচমচে হয়েছে। একইভাবে আমি পরেরগুলোও দিয়ে দেবো ঝটপট। হাতের কাছে সব গুছিয়ে রাখলে ইফতারি তৈরি করতে সময় লাগে না, একটানা সব হয়ে যাবে। এই যে পরেরগুলো উঠিয়ে নিলাম। হ্যাঁ এই যে আমি মাখিয়ে নিয়েছি, আগে থেকে একটু মাখিয়ে রেখেছিলাম, এখন একটু মাখিয়ে নিলাম। নিয়ে যে পেঁয়াজিটা দিয়ে দিলাম। সময় হাতে নাই, খুবই তাড়াহুড়া করছি, কারণ আজকে একদম বেশি সময় চলে গিয়েছে। ওদিকে পেঁয়াজ আমি উঠিয়ে দিয়েছি, এদিকে আমি শরবতটা বানিয়ে নেবো। এমনি তুমি এদিকে আসো। এই যে শরবতটা বানিয়ে নেব।
লেবুগুলোতে খুব প্রচুর পরিমাণ রস। এই তো লেবু দেওয়ার পরে এবার চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনিটা দেওয়ার পরে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম এই যে ইসবগুলের ভুসি আর তোকমাটা একসাথে আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ফেলে দিলাম। এর সাথে এই যে আমার পেঁয়াজিটা হয়ে গিয়েছে, আমি পেঁয়াজিগুলো উঠিয়ে নেব। ঝটপট করছি, সময় একেবারে হাতে নাই দেখে খুবই ঝটপট করছি। এই যে ওপাশে আমি শরবত বানাতে বানাতে আমি পেঁয়াজিটা উঠাতে এসেছি। এই তো এবার দিয়ে দিলাম আমি ইসপি, দেওয়ার পরে এই যে আসলে ইফতারি প্রতিদিনই একই কাজ, কিন্তু একটুখানি ইফতারি বানানোর একটু হালকা পাতলা ডিফারেন্স আছে। তবুও যেহেতু রোজার মাস তাই সব কিছু দেখাতে হয়, তাই প্রতিদিন আপনাদের সঙ্গে আমরা এগুলো শেয়ার করি যে আমাদের বাসায় কী কী ইফতারি হচ্ছে, আল্লাহ তাআলা কী কী আমাদের জন্য প্রত্যেকদিন ইফতারিতে রিজিকে রেখেছে সেটাই আমি দেখানোর চেষ্টা করি। এবার আমি মুড়ি মাখিয়ে নেব, হালকা পাতলা, সময় একেবারে নেই। এই যে এখানে নিয়েছি পেঁয়াজ, বেগুনি, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি এই যে লেবুর চুকলা। আর এই যে এটার ভিতরে আমি অল্প করে সবগুলো এক জায়গায় করে মাখিয়ে নেব। এই যে সবগুলো অল্প করে আমি মাখিয়ে নেব একসঙ্গে। আমি সব রেডি করে আমি এখানে রেখে দেব, আর মুড়িটা এক সাইডে পরে নিয়ে নেব। মুড়ির সব কাজ আমি শেষ করে রাখলাম, শুধু মাখানোর সময় একটু হালকা লবণ আর ইয়ে দিয়ে দেবো, সরিষা তেল দিয়ে দেবো, তাহলে। এই যে ইফতারের বানানো শেষ, এখন মুরগি তোলার পালা। আজকে দেখুন ইন্নি কিন্তু মুরগি তুলতে ব্যস্ত। দেখে দাও, হাই হাই হাই, এভাবে দাও। হ্যাঁ তুমি সরে যাও, তুমি সরে যাও, সরে যাও, সরে যাও, ওই সরে যাও, সরে যাও, সরে যাও। উঠুক, একা একা উঠুক, মাম্মার কাছে উঠে যাবে। হ্যাঁ আয় আয়, তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ওইগুলো তাহলে নিয়ে আসো, এগুলা এগুলা। এই যে সুন্দর উঠে গেল, মানে অভ্যাসটা এত সুন্দর। মা কোথায়, একা একা এটা উঠিয়ে দিলে উঠে চলে যাবে। ছেড়ে তো, ছেড়ে, টিনে লাগবে, টিনে লাগবে মা, না ওই দিক দিয়ে এদিক দিয়ে টেনে আসো। আয় আয়, ওঠ 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 ওঠ, আয় 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 আয়, ওঠ। ইফতারির আগে এই যে আমাদের বাসায় এই এক ঝামেলা বেঁধে যায়। ধরেছ ধরেছ, ওরে বাবার দেশি মুরগি, দেশি মুরগি। হ্যাঁ ইফতারের সময় হয়ে গেল, দেখি বাইরে কে কে আছে এখনো। বাইরে কয়টা আছে, এই যে দেখুন এখনো বাইরে এরা আছে। আর ওই ঘর আমি লোড করে দিয়েছি আরো বাচ্চাগুলোর সঙ্গে। যা আয় 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 আয়, যা যা যা। এই যে এই পাশে এখনই একটু পরেই দেখবেন আজান দেওয়ার একটু আগেই শিয়াল এসে ভরে যাবে, তার জন্য বাইরে রাখা মুশকিল। আমরা এখানে মানে মুরগির যত্নের সাথে সাথে সব কিছু খেয়াল রাখতে হয়, কারণ শিয়াল একটু পরে দেখবেন রাস্তায় এসে বসে থাকবে। দিয়ে আসো, দিয়ে আসো, মামা কান্না করবে, যা। থাকবে।